বলছি তো, নুহা নিভু ভাইয়ের ছোট বোন, মানে আমাদের সবার ছোট বোন। কাকিমা আত্মনির্ভরশীল একজন নারী। তার কাছে আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নিজের ক্যারিয়ার। উনি খুব নামকরা সাংবাদিক ছিলেন। চাচু সবসময় তাকে সাপোর্ট করতেন, তাই তিনি উড়ে বেরিয়েছে। নানা দেশে তাকে কাজের জন্য যেতে হতো। ক্যারিয়ার ক্যারিয়ার করে সে সংসার জীবন থেকে সরে যায়। সে ভুলেই যায় তার সংসার আছে। পৃথিবীতে নারী একদিকে পারদর্শী হলে হয় না, তাকে দুই দিক ম্যানেজ করে চলতে হয়। এটা সে ভুলে গেছে। তারপর নিভ্র ভাইয়ের জন্ম হয়, কিন্তু ওনার মা হওয়ার দায়িত্বের চেয়ে কাজ বড় হয়ে যায়। নিভ্র ভাইয়ের জন্য অনেক কাজের লোক রাখা হয়। রহমত চাচা আছে না, উনি নিভ্র ভাইকে ছোট থেকে দেখাশোনা করেছে। মাকে কাছে না পেয়ে নিভ্র ভাই একটু জিদ্দি হয়ে যায়। রাগী, বদমেজাজি, তার উপর দুষ্টু। কাকিমা তার সাথে তেমন কথাও বলতো না। মাঝে মাঝে সপ্তাহে একবার দুবার কথা হতো। ভাইয়া মা ভক্ত ছিল। বাচ্চারা মাকে ভালোবাসে স্বাভাবিক, কিন্তু ছেলেরা একটু বেশি হয়। মেয়েরা হয় বাবা ভক্ত। নিবর ভাইয়া মায়ের জন্য নিজের জমানো টাকা থেকে অনেক কিছুই নিয়ে আসতো। তা দেখে কাকিমা বকা দিত, বলতো সে খারাপ হয়ে যাচ্ছে, এইসব ফুটপাতের জিনিস কেন কিনতে যায়, আরো অনেক কিছু। নিবর ভাইয়া বেশিরভাগ সময় মা আর দাদুর সাথেই থাকতো। তারপর হয় নুহা। নুহার জন্মের পরই নিবর ভাইয়া অনেক দায়িত্ববান ভাই হয়ে ওঠে। তাকে নিজে খাওয়াতে চাইতো, নিজে কোলে নিয়ে ঘুরতো, নিজের কাছে রাখতো। কাকিমার কাজের চাপ বাড়ি, দুই বাচ্চা নিয়েও সে হিজিবিজি অবস্থায় পড়ে। তারপর নিবর ভাইয়াকে হোস্টেলে দেবে বলে ঠিক করে, কিন্তু ভাইয়া কান্না করে, জেদ করে, রাগ দেখিয়ে আর যায় না। তাকে সবাই খুবই ভালোবাসে, এমনকি অব্র ভাইয়াও তাকে নিজের চাইতে বেশি ভালোবাসে। তাই সেবারের মতো তার যাওয়া থামানো হলেও একটা ঘটনার কারণে তাকে আবার হোস্টেলে দিয়ে আসা হয়। ভাইয়া একটা ছেলের সাথে নাকি মারামারি করে তার মাথা ফাটিয়ে দিয়েছে। যদিও ওটার আসল কাহিনী জানা নেই, তবু এর কারণে কাকিমা রাগ করে তাকে হোস্টেলে দিয়ে আসে। তার কিছুদিন পরেই নুহা অসুস্থ হয়ে পড়ে। কাকিমা এর মাঝেই তাকে রেখে একটা কাজের জন্য 2 দিন সিলেটে থাকে। কিন্তু তিনি জানতেন না এই 2 দিন তার জীবনের জঘন্য অধ্যায়ের সূচনা পৃষ্ঠা ছিল। নুহার নিউমোনিয়া হয়, তাই অতি ঠান্ডায় সে মারা যায়। কাকিমা এরপরে ভেঙে পড়ে। মেয়েকে হারিয়ে পাগল পাগল অবস্থা, চাকরি ছেড়ে দেয়, রুমবন্দি করে রাখে নিজেকে। এরপরে ভাইয়াকে নিয়ে আসে। ভাইয়া বোনকে না পেয়ে অতিশোকে পাথর হয়ে যায়। মায়ের প্রতি অভিমানগুলো জন্ম নেয় ঘৃণাতে। আর নিজেকে সামান্য নিভ্রনীল থেকে সে ডাক্তার নিভ্রনীল তৈরি করে। আর বাড়ি আসেনি ভাইয়া। সব রকমভাবে নিজেকে ব্যস্ত করে তোলে। মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়। নিজেকে কাজে পড়ার মাঝে ডুবিয়ে রাখে। মডেলিংয়ে ছোটবেলায় ঢুকে সে, শুধুমাত্র নিজেকে ব্যস্ত রাখার জন্য। শূন্যের জায়গাগুলো সে কাজের মাঝে পূরণ করতে চাইতো। তাই একটা মিনিট সময়ও তিনি অবসরে কাটাতেন না। কম কথা বলা, কাজ বেশি করাই তার নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কাকিমা অনেক শাস্তি পেয়েছে জীবনে। নিজের কিছু ভুল তাকে অনেকভাবে কষ্টে রেখেছে। মেয়েকে হারিয়ে ছেলের থেকে দূরে থেকে উনি মানসিকভাবেও ভেঙে পড়ে। তবে নিভ্র ভাইয়া নিজের লেখাপড়া শেষ করে বাড়ি ফিরলে তিনি ক্ষমা চায় ছেলের কাছে। কিন্তু ভাইয়া নিজেকে কঠিন মানুষ তৈরি করে ফেলেছে, তাই মাকে ক্ষমা করতে পারেনি। আজই অনেক বছর পরে তিনি নিজের মায়ের হাত ধরেছে। কথাগুলো বলে রাফা দীর্ঘশ্বাস নেয়, সাথে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা পানি। সাফার চোখের সাগর শুকিয়ে যাবে যাবে ভাব, জামা ভিজে একাকার। রাফাও কেঁদেছে। সাফা বুঝতে পারছে না সে কার জন্য কাঁদছে, নিভ্রর জন্য নাকি তার মায়ের জন্য, নাকি নুহা নামের সেই বাচ্চাটার জন্য। সবাই পরিস্থিতির শিকার। নিভ্র সারা রাত নির্ঘুম কেটেছে। সারা রাত সে শুধু নিজের হাতের দিকে তাকিয়ে থেকেছে। হাতে সাফার খামসির দাগ বসে গেছে। তার এই এত বছরের জীবনে এটি কোনো মেয়ের দেওয়া প্রথম খামছি। নিভ্র সারা রাত শুধু হাতই দেখেনি, একটা ছবিও এঁকেছে। মনের অজান্তে সেই ছবি সাফাতে রূপ নিয়েছে। সেই দিনের নীল জামদানি আর লাল জবার ছবি। টোলপোড়া গাল, সেই ঘাড়, কাঁধ, ঠোঁট, চোখ, কপাল, চুল, সেই নাক, সেই হাসি, সবই তাকে ঘায়েল করেছে। সে ক্ষতবিক্ষত হৃদয় দিয়েই এঁকেছে এই ছবি। নিভ্র তাকিয়ে আছে ছবির দিকে, দৃষ্টি তার নড়চড় হচ্ছে না। এক হাতে তার সেই রুমালটা, যেটা সে সাফার ব্যাগ থেকে নিয়েছে। সে চুরি করেছে এটা তার মনেই হচ্ছে না। মনে হচ্ছে একমুঠ আবেগ নিয়ে বসে আছে। পাশে তার এক ঝাঁক জোনাকি, সামনে এসেই জোনাকির আলো। ফজরের আজান কানে ভেসে আসতে ইফতেখার উঠে বসে। একবার সাকতকে ডাকে, তারপর ওয়াশরুমে চলে যায়। উজু করে এসে জায়নামাজে বসে। তার জীবনের ভুলগুলো সে শুধরাতে চায় মন থেকে।
ক্ষমা চায় আল্লাহর কাছে। এটা সে প্রতি সকালেই করে, আর সে খুব খুশি। মনের মাঝে এক আনন্দ বিরাজ করছে। নামাজের বিছানায় সাফার জন্য তিনি দোয়া করেছে আজ। নামাজ শেষে রুমের বাহিরে চলে আসেন তিনি। সকালের নাস্তা বানাবে। আজ শুক্রবার, তাই সবাই বাসায় থাকবে। সবার পছন্দের খাবার নিজ হাতে বানাবে ইফতেখার। যদিও সবসময় ইফতেখারই রান্না করে, তবে আজকের দিনটা একটু আলাদা। সাফা নামাজ পড়েই ঘুমিয়ে পড়েছিল আজকে। শুক্রবার মানে ঘুম আর ঘুম। সাফার ঘুমের এক বিস্তর রেকর্ড আছে। সে ঘুমালে এক ঘুমে সারাদিন রাত শেষ করতে পারে। সকালের মিষ্টি রোদ জানালা ভেদ করে সাফার চোখে মুখে পড়ে। সাফা বিরক্তির সাথে মুখ কুঁচকায়। সাফার পাশে বই পড়ছে রাফা। এখন প্রায় 7টা বাজে। প্রথম কড়া কিরণটাই সাফার মুখে পড়ছে। সাফার মুখ কুচকানো দেখে রাফা হাসে। মনে মনে ভাবে, মেয়েটা সত্যি মিষ্টির দোকান একটা। কি সুন্দর টোলটা। অদ্ভুতভাবে শুধু মুখ কুচকালেই টোল দৃশ্যমান হয়। তার উপর কালো ভ্রুজোড়া কুচকালো, তা আরও কালো লাগে। তখন সাফাকে সত্যি মারাত্মক কিউট একটা মেয়ে লাগে। এমনিতে এত কিউট একটা মিষ্টির দোকান, সাথা সুন্দর তো অনেকেই হয়, কিন্তু চেহারায় মায়া, মাধুর্য আর আবেগ থাকাটা আসলেই ভাগ্যের ব্যাপার। চাইলেই সবাইকে আল্লাহ এত মায়া দিয়ে দেয় না, তবে ভালো মানুষের চেহারায় মাধুর্য আল্লাহই দেয়। রাফা সাফার মুখে চুলগুলো সরিয়ে দেয়, তারপর কাঁথাটা গায়ে টেনে দেয়। কিছুক্ষণ পরে না হয় ডাকবে ভেবে। অভ্রর ইদানিং ঘুম হয় না। মনের তীব্র ব্যথা তাকে ঘুমাতে দেয় না। সবসময় মনটা কেমন খালি খালি লাগে। কিছু পাওয়ার আকাঙ্ক্ষা যেন তার মাঝে নেই। সবসময় মনকে বোঝাতে সে ব্যস্ত। বিছানায় উপুত হয়ে সাফার সেদিনের ছবিটা দেখে অভ্র। কেন যেন দেখতে ভালো লাগে। হারানোর বেদনা তাকে গ্রাস করে, তবুও ভালো লাগে। একটা স্নিগ্ধ চেহারার বাচ্চা মেয়ে। দরজায় ধাক্কার শব্দ হয়। সাথে সাথে চোরের মতো সে ফোনটা বালিশের নিচে চাপা দেয়। পেছন ফিরে দেখার জন্য মাথা উঁচু করে। দেখে নিভ্র দাঁড়িয়ে আছে। নিভ্রকে দেখে যেন তার মনে ধরা পড়ার ভয় হয়, তো একটু দ্রুত উঠে বসে। নিভ্রর গায়ে সাদা ট্রাউজার আর সাদা গেঞ্জি, কানে ইয়ারফোন, মাথা ভর্তি ঘাম। একপাশে চুলগুলো লেপটে পেছনে সেট করা। সামনের চুলগুলো সিল্কি আর লম্বাটে, তাই কিছুক্ষণ পর পর তা কপাল ছিঁড়ে যায়। নিভ্র চুল সরায়। গালের চাপা দাড়িতে একবার হাত বুলিয়ে হাসে। নিভ্রর গোপন কিছু হাসি আছে, তা সে তার গোপন মানুষ অভ্রর সামনেই হাসে। নিভ্রর হাসি দেখে অভ্রও হাসে। হেসে প্রশ্ন করে, কিরে, সূর্য কি ভুল দিকে নিজেকে উদ্ধতি করেছে নাকি? নিভ্র আবার হাসে। হেসে এসে অভ্রর পাশে বসে। তারপর জবাবে বলে, না, ঠিকভাবে উঠেছে ইংলিশ টিচার। তবে তুমি আজ মর্নিং ওয়াকে গেলে না কেন? অসুস্থ নাকি? বলে অভ্রর কপালে হাত দেয়। অভ্র হাসে, তারপর বলে, না, তেমন কিছু না, নামাজ পড়েই ঘুমিয়েছিলাম। আমার মনে হয় তুই অসুস্থ। আনমনেই জবাব দেয় অভ্র। হয়তো। নিভ্র থমকায়, চোখ পড়ার চেষ্টা করে। তবে অভ্রর চোখও তার মতো। পড়া অত সহজ না। দুভাই গল্পে মাতাল। এদের গল্প মানে ভিন্নতা। আকাশচুম্বী গল্প, পরিবার থেকে পেশায়, তারপর দেশ, তারপর পৃথিবী, আর শেষ একদম মহাবিশ্ব থেকে পরকালে চলে যায়। সাফা ঘুম থেকে উঠে নাস্তা করে, তারপর বাগান দেখতে যায়। এই বাসায় আসার পর থেকে তেমন ঘুরে দেখা হয়নি তার, তাই সে বাহিরে পা রাখে। এক পাশ জুড়ে বাগান, বাগানে ফুলের সাথে ফুলের গাছও আছে ভরপুর। সাফা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগে। গোলাপ থেকে শুরু করে কৃষ্ণচূড়া, কদম গাছও আছে। সাফা গোলাপে হাত রাখে। কত সুন্দর পাপড়িগুলো, নরম তুলতুলে, আর এদের রঙও ভিন্ন। সাফার মনে হয় কেউ তাকে দেখছে, তার পেছনে কেউ আছে। তাই একটু আড়াআড়ি চোখে তাকিয়েই সম্পূর্ণ ঘুরে দাঁড়ায়। নিভ্র দাঁড়িয়ে আছে। সাফা অবাক হয়ে কিছুক্ষণ নিভ্রর ঘামে ভেজা চুলগুলো দেখে। মনে অদ্ভুত ইচ্ছে জাগে। কপালে বিন্দু বিন্দু ঘাম নিভ্রর। সাফার মনের 18 জাগে। মন চায় ছুঁয়ে দিতে, ডান হাতে মুছে দিতে, গায়ের ওড়নাটা তুলে একটু কপাল স্পর্শ করতে, আর বাম হাতের চিকন আঙ্গুল দিয়ে সিল্কি চুলগুলো চোখের কোণা থেকে সরিয়ে দিতে, একটু নাড়িয়ে পানি ছড়াতে। কিন্তু চাইলেই সব করা যায় না। কথাটা মনে করে সাফা নিজেকে সামলায়। নিভ্র চোখ ছোট করে। তাকে দেখে সাফার প্রথমে সেই চমকটা বিলীন হয়। নিভ্র সাফাকে পর্যবেক্ষণ করে।
গায়ে তার সুতির থ্রি পিস, গলা জড়িয়ে গায়ে বিশাল ওড়না, চুলগুলো বরাবরের মতো খোপা করা। তবুও কিছু ছোট আবদ্ধ চুল এলোমেলো হয়ে চোখের খোটে ঠোঁটের উপর আশ্রে পড়ে আছে। নিভ্র হাত বাড়ায়, সরিয়ে দেয় চুলগুলো কোমলভাবে। তবুও তাতে প্রকাশ পায় ঈর্ষা, প্রকাশ পায় অধিকারবোধ। আমি ছাড়া তোদেরও ছোঁয়ার অধিকার নেই, কথাটা মনে মনে আওড়ায়। সাফা হাবার মতো তাকিয়ে থাকে, অদ্ভুত মোহনীয়তা ধীরে ধরে তাকে। নিভ্র স্বাভাবিক, তার মাঝে বিচলিতের ছিটে ফোঁটাও নেই, যেন যা করছে ভুল কিছু না। সাফা ভাবে সে কল্পনার রাজ্যে আছে, তাই হাত বাড়িয়ে চিমটি কাটে। নিজের হাতে না, নিভ্রর হাতে। নিভ্র মৃদু আওয়াজ করে, রাগে চোখে তাকায় সাফার দিকে, তারপর বলে, চিমটি দিচ্ছ কেন? সাফা বুঝে স্বপ্ন নয়, সত্যি হচ্ছে সব। মুহূর্তে লজ্জারা তাকে গ্রাস করে, চোখে মুখে লালাভা ফুটে ওঠে। ছোট জোড়া হালকা প্রসারিত করে নরম সুরে সাফা বলল, সরি, তবে আপনি এখানে কেন? নিভ্র তাকিয়ে থাকে সাফার গালে, চোখে, ঠোঁটে, আর খুঁজে টোলটা না পেয়ে মন ক্ষুণ্ণ হয়। তবে শান্ত ভঙ্গিতে বলে, বাগান যেহেতু আমাদের, আমি তো আসতেই পারি। তা কি দেখছো এত সকাল সকাল? ফুল কত সুন্দর, তাই না? আপনাদের বাগান খুব সুন্দর, কত কত গাছ, অনেক ফুলের নাম জানি না আমি। আমি নয় বলে দেব, চলো ঘুরে দেখাই। সাফা খুশি হয়, নিভ্রর পাশে এসে দাঁড়ায়। সাথে সাথে চুড়ির ঝুমুর ঝুমুর শব্দ নিভ্রর কানে বাজে। নিভ্র একবার ঘাড় কাত করে সাফার হাতের দিকে তাকায়। সাফা হলুদ চুড়ি পরেছে। সাফা চুড়ির প্রতি পাগলামি দেখে নিভ্র মনে মনে হাসে। চুড়ি প্রেমী না হলে তো আর কেউ সকাল সকাল চুড়ি পরে ঘুরে না। নিভ্র ঠোঁট বাঁকায়, সাথে এক ভালো লাগাও কাজ করে। সাফার পায়ে এখনো তার দেওয়া সেই পায়েল আছে। নিভ্রর কেমন জানি সব নিজের নিজের মনে হয়। হলুদ চুড়ি সাদা হাতে মিশে আছে, পায়ের প্লাজোর নিচে কালো পাথরের পায়েলটা দেখা যাচ্ছে, বেশ মানিয়েছে। সাফা যে পায়েলটা খুলে ফেলেনি এটা দেখে নিভ্রর মনে খুশিরা দোল খায়। মনে বলে, প্রতি সকাল এভাবে শুরু হলে হয় না, একটা মিষ্টি সকাল। সাফা লাজুক হাসে, নিভ্র অবাক হয় সে হাসি দেখে। মেয়েটার মাঝে সব আছে, টক ঝাল মিষ্টি টাইপের স্বভাব। কখনো সে চাঞ্চল্যতায় ভরা কিশোরী, কখনো আবার আবেগী মেয়ে, কখনো বুঝের কথায় নিজেকে ফুটিয়ে তুলে, কখনো আবার লাজুকলতার মতো লজ্জায় লাল হয়। সাফা হাঁটে নিভ্রর পাশ দিয়ে, নিভ্রও হাঁটে। সবুজ ঘাসে দুজনেই হেঁটে চলেছে। কিছুদূর গিয়েই মালির সাথে দেখা। নিভ্রদের পুরানো মালি ইনি। গাছ কাটা থেকে শুরু করে গাছে পানি দেওয়া এনার কাজ। আকবর চাচা বলে ডাকে সবাই। নিভ্রকে সাফার সাথে বাগানে দেখে তিনি যেন রাতে সূর্য দেখেছে সেভাবে চমকায়, হা করে প্রশ্ন করে। নিভ্র হেসে দুষ্টমির সুরে বলে, এমতে এমতে। আকবর অবাক হয়, এই হাসি ছোটবেলায় দেখেছে, সে আর দেখা হয়নি। আজ অনেক বছর পরে নিভ্র বাগানে এসেছে। বাগানের সামনে দিয়ে বাড়িতে ঢুকলো, বাগানে সে কখনোই ঢুকেনি। আকবর চাচা বললেন, তেমন কিছু না, বাগান করতে এসছে আর তোমার সাথে দেখা করতেও। আর একে তো চেনই। চাচা, এখন কি ফুল বা ফল হয় বাগানে? সময়টা কি? আকবর হেসে বলে। নিভ্র হেসে আরো দু চারটি কথা বলে, তারপর হাঁটে, সাথে সাফাও। সাফার ভালো লাগছে নিভ্রর স্বাভাবিক রূপ। হঠাৎই তার কাল রাতের কথাগুলো মনে পড়ে। সাফার মন খারাপ হয়। নিভ্রর প্রতি তার এক অদ্ভুত মায়া লাগানো অনুভূতি হয়। নিভ্র থামে, সাথে সাফাও। একটা বিশাল গামলার দিকে হাত উঁচিয়ে বলে, চেনো এই ফুলগুলো? পুতুলিকা ফুল এগুলো, আবার 9টার ফুলও বলা হয়। তুমি তো দেখি অনেক ফুলই চেনো। সাদাটা কেমন লাগে? আরে পুতুলিকা সাদা হয় না, আপনি জানেন না? নিভ্র হাসে। তারপর সাফার আগে আগে হেঁটে একটু সামনে যায়, একটা জায়গা দেখিয়ে বলে, শুধু সাদা না, লাল, কমলা, হলুদ হয়, আবার রং বেরঙেরও হয়। সাফা অবাক হয়ে ফুলগুলো দেখে। কি সুন্দর ফুল তাদের বাসার সামনে লাগিয়েছিল, তবে সবই ম্যাজেন্ডার রঙের। কিন্তু এখানে তো এত রঙের ফুল সে ভাবতেই পারছে না। সাফা হাঁটু গেড়ে বসে, চুরির ছনকানি আবার নিভ্রর কানে আসে।
সাফা নিভ্রর দিকে তাকিয়ে বলে, ছিঁড়ে কিছু ফুল। তুমি জানো না, ফুল হাতে নয়, গাছেই সুন্দর। সাফা মুখ বাঁকিয়ে বলে, পুষ্প আপনার জন্য ফুটে না, অন্যের জন্য ফুটে, বুঝলেন? তাই আমি নিতেই পারি 2-3টা পর্তুলিকা। নিভ্র আবার হাসে, তারপর একটু পাশ ঘেঁষে বসে বলে, ভাব সম্প্রসারণ আমিও পড়েছি, তবে এটার মিনিং ভিন্ন। তো কি হয়েছে, একভাবে বুঝলেই হয়। সাফার কথায় নিভ্র চুপ করে, তারপর নিচেই একটা সাদা পর্তুলিকা ফুল ছিঁড়ে নেয়, সাফার দিকে বাড়িয়ে বলে। সাদাটা বেশি সুন্দর, এটা নাও। সাফা তাকায়, তারপর হেসে হেসে বলে, নিজেই প্রথমে জ্ঞান দিলেন, আবার নিজেই ছিলেন। কষ্ট করে জ্ঞান দিলেন কেন তাহলে? কি আর করার, পুষ্প আপনার জন্য ফুটে না, অন্যকে সুভাষ দিতে আর সৌন্দর্য মণ্ডিত করতেই ফুটে। তোমার যুক্তি মেনে নিলাম, তাই ছেড়ে দিলাম। সাফা মুস্কি হাসে, ফুলটা নিজ হাতে নেয়, কানের এক পাশে গুজে নেয়। নিভ্র তাকিয়ে দেখে সাফার চেহারাটাই তার কাছে একটা পর্তুলিকা মনে হচ্ছে, পুতুলের মতো। সাফার স্নিগ্ধ মুখে হাসি ফুটে, নিভ্র পলকবিহীন তাকিয়ে তা দেখে, তারপর আবার হাঁটে। অনেক ফুলের সাথে পরিচয় করিয়ে দেয় নিভ্র সাফাকে। গাছ ভর্তি কদম দেখে সাফা তাকিয়ে থাকে কিছু সময়, মনে মনে ভাবে, নিভ্র যদি বলতো একগুচ্ছ কদম হাতে ভেজাতে চাই তোমার সাথে। ইস, সাফা লজ্জিত হয় নিজের ভাবনায়। নিভ্রই লজ্জার মানে বুঝতে পারে না, কিছু সময় তাকিয়ে দেখে সে লজ্জা। সব ফুলের মাঝে নিভ্র বুঝতে পারে সাফার লাল কৃষ্ণচূড়া সাদা গোলাপ প্রিয়। ফুল নিয়ে নিভ্রর মনে তেমন আবেগ ছিল না, তাই তার প্রিয় ফুল বলতে তেমন কিছু নেই। নিভ্র আকবর চাচাকে ডাকে, তাকে বলে, চাচা, সাদা গোলাপ ছিঁড়ে নিয়ে আসেন, একগুচ্ছ লাগবে। সাফা এদিকে নেই, ওদিকে হেঁটে হেঁটে সে দেখছে পেয়ারা গাছে ঠাসা পেয়ারা ধরে আছে। তার গাছে উঠতে ইচ্ছে করছে, কিন্তু নিভ্র যদি চোর ভাবে তাই আর উঠে না। দুজনেই বাগানের সামনে চলে আসে। অভ্র পাশের খোলা জায়গায় চা হাতে দাঁড়িয়েছিল, তাদের দিকে এগিয়ে আসে। এবার সাফার কানে ফুল দেখে কিছুক্ষণ থমকে থাকে। আকবর চাচা একগুচ্ছ সাদা গোলাপ নিভ্রর দিকে এগিয়ে দিয়ে বলে, ধন্যবাদ চাচা। সাফা অবাক হয়ে ফুলগুলো দেখে, কি সুন্দর দেখতে। এই বাগান ঘুরলেই তার হবে, আর পৃথিবীতে ফুলের সন্ধানে যেতে হবে না তার। সাদা গোলাপ তার খুবই প্রিয়। নিভ্র ফুলগুলো সাফার দিকে এগিয়ে দিয়ে বলে, এগুলো তোমার। সাফা খুশিতে লাফিয়ে ওঠে, দুহাত একসাথে মুঠোয় বন্দি করে চেঁচিয়ে বলে, সবগুলো আমার? আমি চারপাশে আপাতত কাউকে দেখছি না, তাই এগুলো তোমার। সাফা অভিমানের সুরে বলে। দেখলে বুঝি তাকেই দিতেন। সাফার এমন বাচ্চাদের মতো কথা শুনে নিভ্র মাথা ঝাঁকিয়ে হাসে। অভ্র হাসে সাথে। অভ্রর দিকে তাকায় দুজনেই। অভ্র এগিয়ে আসে আরও একটু, হাসি মুখে বলে, সমস্যা কি? তোমাকে না দিলে তুমি মার্বেল ফেলে নিভ্রর কোমরে ভেঙে দিও। সাফা জিব্বায় কামড় দেয়, জোরপূর্বক হেসে বলে, সরি বলছি না স্যার, ওটা আপনার জন্য ছিল না, ভুল করে আপনি চলে এসেছেন। নিভ্র অবাক হয়, সে দুয়ে দিয়ে চার করে, তারপর অভ্রর দিকে একবার আর সাফার দিকে একবার তাকায়। বুঝতে পারে অভ্রর কোমর সাফাই ভেঙেছে। নিভ্র কিছু ভাবে, আবার নিজের মনকে নিজেই ছাড়ে। অভ্র সাফার সাথে কথা বললেই তার রাগ হয়, কেন যেন তার মোটেও ভালো লাগে না। অদ্ভুত একটা জ্বালা কাজ করে। এই অদ্ভুত ফিলিংসের সাথে নিভ্রর আগে কখনোই পরিচয় হয়নি, তাই সে ক্ষুব্ধ নিজের প্রতি। প্রিয় ভাইয়ের সম্পর্কে এমন ফিলিংস হওয়া তার মোটেও পছন্দ হচ্ছে না। সাফা খপ করে নিভ্রর হাত থেকে ফুলগুলো নিয়ে নেয়। নিভ্র অবাক হয়। সাফা হেসে বলে, নিয়ে নিলাম, এখন এগুলো আমার। তাই আমার জিনিস আপনি চাইলেও কাউকে দিতে পারবেন না, ঠিক বলেছি না ইংলিশ টিচার? অভ্র হাসে, তারপর নিভ্র সবুজ চোখের দিকে তাকিয়ে বলে, যা তোমার তা কেউ কেড়ে নিতে চাইলেও নিতে পারবে না। যাকে তৈরি করাই হয়েছে তোমার জন্য, সে চাইলেও তোমার, না চাইলেও তোমার। যেমন গোলাপগুলো সাফা, তোমার জন্যই ফুটেছে, তাই তোমার হাতেই জায়গা পেয়েছে, তোমার মনের ঘরেই তার ঠাঁই হয়েছে। নিভ্র অবাক হয়ে তাকিয়ে আছে অভ্রর ঘন কালো চোখের দিকে। চশমাটা ভেদ করেও সেই চোখ দেখা যাচ্ছে স্পষ্ট, এজন্য অদ্ভুত গোলকধাঁধা। হঠাৎ করেই নিভ্রর মনে হচ্ছে
তার আনকমন সবুজ চোখের চাইতে এই ডাগর কালো আঁখি বেশি সৌন্দর্যে মণ্ডিত। কি অদ্ভুত চোখ অভ্রর। এত বছরের জীবনে তার এই প্রথম এই কথাটা মনে হচ্ছে। সাফা উচ্চ শব্দে বলে, সেটাই, যা আমার হবে বলে ভাগ্যে আছে তা আমারই হবে। আমি ভাগ্যে বিশ্বাসী, তবে এখান থেকে একটা ফুল আপনারও, শত হোক আপনার ভাই দিয়েছে বলে কথা, ভাগ আছে আপনার। সাফা একটা গোলাপ অভ্রর দিকে এগিয়ে দেয়। অভ্র সেই ফুলের দিকে তাকিয়ে থাকে কিছু সময়। নিভ্ররও চোখ আটকে আছে সেই ফুলে। অভ্র হাত বাড়িয়ে নেয় সে ফুল, মুস্কি হেসে বলে, আমার ভাইয়ের সব কিছুতে আমার অধিকার থাকলেও তার ভাগ্যে কিন্তু আমার অধিকার নেই। তাতে কি সব সময় অধিকারে বিশ্বাসী হতে হবে নাকি? কখনো ভালোবাসা আর বন্ধনে বিশ্বাসী হতে হয়, বুঝলেন? বুঝলাম। সাফা নিভ্রর দিকে একটা ছোট কলিযুক্ত ফুল এগিয়ে দিয়ে বলে, আপনার ভাগ্য ভালো, একটার সাথে দুটো ফ্রি। তবে কলিটা বেশি সুন্দর। এ নিন, এটা আপনার। কিছু দিলে কিছু পেতেও হয়। নিভ্রর গম্ভীর ভাব কাটে। ফুলের দিকে কিছুক্ষণ তাকিয়ে সে ভাবে হয়তো সত্যিই ভাগ্য ভালো। নিভ্র আনমনে হাত বাড়িয়ে নেয় সে ফুল। হাতে কাটা গেঁথে যায়। নিভ্রর হাত কাটে একটু, তবুও ফুল ছাড়েনি সে। সাফা উত্তেজিত হয়ে বলে, গোলাপে কাটা থাকে, আপনি জানেন না? আজব, কেটে গেছে তো, এখন কি হবে? ফুলটা আমাকে দিয়ে দিন আর হাতে স্যাভলন লাগান, চলেন। সকল সৌন্দর্যে দাগ থাকে, তা না হলে সেটা সৌন্দর্য হিসেবে বিবেচিত হয় না। গোলাপের মূল বৈশিষ্ট্য হচ্ছে কাঁটা। ফুলের সৌন্দর্য ছুঁয়ে দেখতে হলে কাঁটার সাথে আলাপতে হবে। প্রকৃত সৌন্দর্যের খোঁজ পেতে হলে কাঁটা খাওয়া উত্তম। এবার বলো, তুমি বুঝলে? নিভ্রর কথায় সাফা হাসে, অভ্র হাসে। নিভ্রর কথাগুলো তার মনের, কিন্তু তার অগোচরেই বাহিরে আসছে। হয়তো একদিন নিজ ইচ্ছায় কথাগুলো তার মুখ দিয়ে আসবে। অভ্র এতে বিশ্বাসী। সাফা নিজের রুমের জানালার পাশ ঘেঁষে খালি জায়গায় বসে আছে। চোখ তার দূর নীল আকাশের দিকে। চোখে মুখে লজ্জার আভা, হাতে একগুচ্ছ সাদা গোলাপ। সাফার মনের সুপ্ত ভালোবাসারা লজ্জায় প্রকাশিত হচ্ছে। হাতের গোলাপের দিকে একবার তাকাচ্ছে তো দুই ঠোঁট একসাথে চেপে হাসছে। মনের মাঝে অনুভূতির খেলা হচ্ছে। একবার গোলাপগুলো বুকে চেপে দীর্ঘশ্বাস নেয় সে। ভালোবাসা এক অদ্ভুত খেলা, যেই খেলায় একবার নামলে আসক্তি নিশ্চিত। মেয়েদের মনের কোটারে ভালোবাসা সহজে জমা হয় না, কিন্তু একবার তা জমা হলে তা সম্পূর্ণ মন জুড়ে বিচরণ করে। সাফার মনে হচ্ছে গোলাপগুলো শুধু গোলাপ না, এতে জমে আছে একগুচ্ছ আবেগ আর অপ্রকাশিত ভালোবাসা। ইস, কেন যে এই ভালোবাসা প্রকাশিত হয়নি? কেন মনের কথা কোটারে জমা না রেখে বাতাসে ভাসিয়ে দেয়নি? কেন গোলাপ হাঁটুতে ভর দিয়ে হাতে আসেনি? কেন নীল আকাশকে ভালোবাসার দলিল করা হলো না? কেন গলা দিয়ে উচ্চারিত হলো না সেই মুখরিত মনোমুগ্ধকর ভয়ঙ্কর শব্দ, যা ক্ষতবিক্ষত করে হৃদয়ের গালিচা, যা ভেঙে চুরমার করে মনের সুপ্ত আয়না? এত কেনর মাঝেও সাফার ভালো লাগা কাজ করছে। তার মনে হচ্ছে লুকানো প্রেমই সুন্দর, প্রেমের গোপনীয়তা থাকাই ভালো। প্রেম তো প্রকাশেই শেষ হয়, তাই অপ্রকাশিতই থাকুক না। কিন্তু যদি প্রেম না হয়, যদি তার মনে জমানো সব দেওয়ার মতো সময় না হয়, যদি তার অনুভূতি তাতেই সীমাবদ্ধ থাকে। সাফা হাসে খিলখিল করে, তারপর উচ্চারিত শব্দে বলে, ভালোবাসায় পাওয়ার আশা করতে নেই, তাহলে তো তা লেনদেন হয়ে যাবে। ভালোবাসায় শুধু অনুভূতির জায়গা আছে, তাই অনুভূতিতে সিক্ত হতে চাই সব বেলায়। সাফা লাফিয়ে নামে জানালার পাশ থেকে। নিজের বিছানার পাশে থাকা ছোট টেবিলের উপরে রাখা ফুলদানিটা থেকে প্লাস্টিকের ফুলগুলো খুলে তাতে নিভ্রর দেওয়া ফুলগুলো গেঁথে রাখে সে। একটা মুচকি হেসে দু হাতের মুঠোয় ফুলগুলোকে বন্দি করে নিজেকে কোমল লাল ঠোঁটজোড়া বসিয়ে দেয়। একটা শব্দ করে চুমু খায় সে। তখন তার সামনের কিছু চুল এলোমেলো হয়ে ফুলের গায়ে পড়ে। সাফা সে চুল সরায় না, এভাবেই বসে থাকে। নিভ্র নিজের রুমের দরজায় ঠেস দিয়ে বসে আছে। হাতে পিটোপিট করে সে গোলাপটা দেখছে। একবার নাকের কাছে এনে ঘ্রাণ নিচ্ছে। তার মনে হচ্ছে পৃথিবীর সবচাইতে সুন্দর জিনিসই ফুল। তার নিজের ঘরময় ফুলে ফুলে ভরিয়ে রাখতে ইচ্ছে করছে।
নিভ্র ঠোঁট কামড়ে ভাবে তার গোলাপ সত্যিই আলাদা। এই গোলাপে অনুভূতির মায়া আছে, আছে এক ছোঁয়ার গন্ধ, যা এই সাধারণ ফুলকে করে তুলেছে অসাধারণ। নিভ্র উঠে দাঁড়ায়, নিজের গোপন ডায়েরির ভাঁজে ফুলটা রাখে। পাশের কলম নিয়ে একটা মোহনীয় কবিতা লেখে সে। কবিতা সে ছোটবেলা থেকেই লিখে। জীবনের বেশিরভাগ সময়টাই সে শুধু নিজের সাথে থেকেছে, তাই সময় অসময়ে সে ডায়েরি লেখে। না, পাতার ভাঁজে আবার কবিতাও লেখে। ভালো লাগে এটা তার। তবে তার সব কবিতার চাইতে আজকেরটা আলাদা। তার কবিতা সবসময় জীবন, প্রকৃতি, বাস্তবতা আর নিজেকে নিয়েছিল, কিন্তু আজকের কবিতাটা সে অদ্ভুত ভয়ঙ্কর অনুভূতির শিকার হয়ে লিখেছে। অভ্রর গোলাপটা সে তার ডায়েরিতে লাগানো সাফার ছবির পাশে লাগিয়ে দেয়। তারপর ডায়েরিটা ভাঁজ করে বুকে চেপে ধরে। বুক ছিঁড়ে বেরিয়ে আসে কিছু দীর্ঘশ্বাস। ঠোঁট জোড়া একটু মেলে হাসে সে। তারপর ডায়েরিটা খুলে তার আর নিভ্র জড়িয়ে ধরে রাখা ছবিটা দেখে। ছোটবেলার ছবি এটা। অভ্রর এখন অপ্রাপ্তির মাঝেও প্রাপ্তির অনুভূতি হয়। একটা চুমু খায় ছবিতে। ছবির একপাশে নীল কালিতে ডিজাইন করে লেখা ভালোবাসার নীল। লেখাটায় হাত ছোঁয়ায় অভ্র। সাফা রাফার পাশ ঘেঁষে ঘুরছে। রাফা বুঝতে পারে সাফার কিছু বলার আছে, তবে বলতে পারছে না। কিন্তু কি বলবে তাও বুঝতে পারছে না, তাই প্রশ্ন করে। মিষ্টির দোকান, কিছু কি বলবে? সাফা এই সুযোগটাই চাইছে, তাই এগিয়ে এসে বলে। এ বাসায় ছাদ নেই আপু? কেন থাকবে না, অবশ্যই আছে। তুমি কি যেতে চাও? ছাদ আমার খুবই প্রিয়, তাই আসার পর থেকেই ছাদ খুঁজে চলেছি, কিন্তু কোন দিকে বুঝতেই পারছি না। চলো তাহলে। রাফা সাফার হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। তারপর হাঁটা দেয় ছাদের উদ্দেশ্যে। সিঁড়ির দিকে গিয়ে সাফা অবাক হয়। তার রুমের একটু পাশেই সিঁড়ি আর সে কিনা খুঁজে খুঁজে মরেছে। নিজের বোকামিতে সে নিজেই অবাক। ছাদটা দেখে সাফা আরও অবাক হয়। ছাদের মাঝে একটা নীল পানির সুইমিং পুল। পুলের চারপাশে গাছ আছে কিছু, তবে ফুলের গাছ না, বিভিন্ন ক্যাকটাস গাছ। এইসব গাছে আবার ছোট ছোট ফুলও আছে। ছাদের একপাশ থেকে বাড়ির বাগানটা দেখা যায়। পেছনের দিকে বাগান, ছাদ ঘেঁষে একটা অদ্ভুত গাছ, যেটার নাম জানা নেই সাফার। সাফে এবার ডান দিকে তাকায়। ডান দিকে একটা সরু রাস্তা চলে গেছে। ছাদে এমন রাস্তা দেখে সাফা তো ভারী অবাক। রাস্তা শেষ হয়েছে একটা কাচের গোলঘরে। গোলঘরটার বাহির থেকে ভেতরে কিছুই দেখা যাচ্ছে না। সাদা পর্দা দিয়ে ঢাকা ঘর। সাফার কৌতূহল জাগে, তাই রাফাকে প্রশ্ন করে। আপু ওইদিকে কি? চলেন দেখি। আরে না, ওইটা নিব্র ভাইয়ার ঘর। ভাইয়ার ঘরে আমরা তেমন যাই না, ভয় লাগে। ভয় পাওয়ার কি আছে আপু? উনি কি বাঘ? তার চাইতে কম কি? সাফা চোখ ছোট করে সেই হাসি দেখে। ভাবে সবাই এই লোকটাকে এত ভয় কেন পায়? কই, সে তো পায় না। তার কেন যেন ভয়ই লাগে না নিভ্রকে, উল্টো কিউট কিউট লাগে। লাল লাল ঠোঁট, সবুজ অদ্ভুত ভয়ঙ্কর চোখ, মারাত্মক সেই সিল্কি চুল। হাত দিয়ে যখন সাই করে চুলগুলো সরিয়ে দেয়, সাফার তখন খুব করে বলতে ইচ্ছে হয়, থাক না এভাবে, কিন্তু বলা হয় না। দেখাই তার কাজ। রাফার ফোন বাজে। সাফার হুশ হয়। রাফা ফোন রিসিভ করতে করতে বলে, সরি মিষ্টির দোকান, একটু নিচে যেতে হবে। নিশান কল করেছে, আব্বুর সাথে একটু কথা বলতে চাই, তাই যেতে হবে। তুমি দেখে চলে এসো কেমন? আর ওইদিকে যাবে না, বকা খেতে হবে তাহলে। সাফা মাথা ঝাঁকায়, কিন্তু মনে মনে বলে নিষিদ্ধ জিনিসে আগ্রহ বেশি, তাই এই নিষিদ্ধ ডাক্তার সাহেবের প্রতিও আমি অধিক আগ্রহীত। রাফা কথা বলতে বলতে হেঁটে চলে যায়। সাফার মাথায় আসে না এই নিশানটাকে। সাফা প্লাজোটা একটু তুলে সুইমিং পুলে পা ভিজিয়ে বসে কিছুক্ষণ, তারপর একবার ঘাড় ঘুরিয়ে নিবড়োর ঘরের দিকে তাকায়। হঠাৎ ঠোঁট চেপে হেসে উঠে দাঁড়ায়। ভেজা পা টিপে টিপে সে পা বাড়ায় সরু রাস্তার দিকে। ঘরটা তাকে খুব টানছে। সাফা নিবড়োর ঘরের দরজার সামনে দাঁড়ায়। দরজা খোলাই আছে। সাফা চোরের মতো উকি ঝুঁকি দেয়। নিবড়োকে দেখতে না পেরে টুপ করে ঢুকে পড়ে। ঢুকেই তার মাথায় হাত। তিনটা বুক সেলফ দেখে সাফার মাথা ঘুরে ওঠে। মনে মনে বলে, বাবা গো, এত বই পড়ে কোন গরু। সাফা ঘুরে ঘুরে দেখে বিশাল একটা রুম জুড়ে সাদা সোফা আছে, 3টা বুক সেলফ আছে, সাথে একটা কাচের সিঁড়ি। তার মানে উপরে একটা রুম আছে। সাফা সেদিকে চাইতে পর্দার পেছনে কি আছে দেখার আগ্রহ সেদিকে বেশি। ঘরটাকে পর্দায় 2টি অংশে ভাগ করেছে।
সাফা বুকশেলফের কাছে দাঁড়ায়। মাঝের বইগুলো থেকে একটা বই নেয় সে। তারপর বইয়ের প্রথম পাতা খুলে সে মুখ কুচকে ওঠে। একটা হৃৎপিণ্ডের ছবি তাতে। সাফার ভাষায় তার যুক্ত হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের চারপাশে নানা লেখা। সাফা কপাল কুচকে একটু পড়ার ভঙ্গি ধরে। মুহূর্তে সে মুখ বাঁকিয়ে বলে, এসব ডাক্তারি মানুষ পড়ে নাকি? যারা পড়ে এরা ঘাসপুস খায়, তাই এই বই হজম করার শক্তি পায়। সাফা, তোর দ্বারা হবে না। তুই তো নাদুস নুদুস আইসক্রিম গার্ল। এটার জন্যেই বলি এই ডক্টরগুলো মুখটা বাংলার 10-এর মতো করে কেন থাকে? এই গাড্ডা গাড্ডা বই পড়লে মানুষের মাথা ঠিক না থাকারই কথা। আরে ভালো ভালো মানুষগুলো এগুলো পড়ে পড়ে নিজেদেরকে গরু বানিয়ে ফেলেছে। দুঃখ লাগে বেচারা ডক্টর সাহেব। সাফা বইটা আবার জায়গায় রেখে দেয়। বইটা রাখার পরে তার নিজেকে হালকা হালকা লাগছে। বুকশেলফের 3 খণ্ডে, একটাতে মেডিকেলের নানা বইয়ে ভরা, একটাতে রাজনৈতিক বই, আর একটাতে সাধারণ অনেক বড় লেখকের বই। সাফার একটা পাশও ভালো লাগেনি। মনে মনে বলে, একদিন সেই সেলফগুলোতে হুমায়ুন স্যারের বইয়ে ভরিয়ে দিবে। সব বই হবে বাংলাদেশের লেখকের বই। তার এদের বই পড়তেই বেশি ভালো লাগে। প্রেমিক বই থাকবে 1 খণ্ডে। সাফা এগুলো মনে মনে ভাবে। তারপর সেই সাদা পর্দা ঠেলে ভেতরে যায়। তার একটা রুম দেখে সাফা মনে মনে ভাবে, লোকটা যেমন রহস্যময়, তার রুম, ঘর, এমনকি বুকশেলফও তার মতোই আজাইরা। রুমটা সাফার দারুণ লাগছে। কি সুন্দর সাদা চাদরে মোড়ানো বিছানা, দুপাশে 2টি বেড টেবিল, তাদের উপর 2টি ল্যাম্প আছে। বিছানার সামনে একটা সাদা সোফা, কাচের আলমারি, তাতে দৃশ্যমান নিবড় সব ব্লেজার, শার্টে আর জ্যাকেট। বিছানার বাম পাশে একটা সাদা টেবিল। টেবিলের উপরে বই আর ডায়েরি দেখা যাচ্ছে। টেবিলের পাশে একটা কিছু আছে যা কাপড় দিয়ে ঢাকা। সাফার মনে হচ্ছে কোনো পেন্টিং হবে হয়তো। ডান পাশে একটা ওয়াশরুম আছে আর বাম পাশের শেষে একটা বারান্দা মনে হয়। সাফার পেন্টিংটা দেখার আগ্রহ জাগে, তাই এগিয়ে যায় কয়েক পা। সাফা কাপড়ে হাত দিতে যাবে, তার আগে ওয়াশরুম থেকে নিভ্রর আগমন হয়। সাফার সেদিকে খেয়াল নেই, সে নিজের মতো দেখতে ব্যস্ত। নিভ্র দ্রুত পায়ে এগিয়ে এসে সাফাকে টেনে দেয়ালে চেপে ধরে। সাফা আকস্মিকভাবে অবাক হয়, তাকায়, সাথে সাথেই চোখ বুজে নেয়। নিভ্র রাগে লাল হয়, দাঁতে দাঁত চেপে বলে, তুমি এখানে কি করছো? সাফা জবাব দেয় না। তার বুকের টিপ টিপ শব্দ নিভ্রর কানে আসে। ভয়ে সাফার কাঁপুনি যতটা না হচ্ছে, তার চেয়ে বেশি নিভ্রকে নিচের এত কাছে দেখে হচ্ছে। সাফা কাঁপছে। নিভ্র তাকিয়ে আছে সাফার খিচা মুখের দিকে। মুহূর্তেই নিভ্রর রাগ কমে আসে। সেই ভয়ঙ্কর টোল দৃশ্যমান হয়। নিভ্র সাফার এক হাত ছেড়ে দেয়, হাত বাড়িয়ে গালে হাত রাখে। সাফা কাঁপা গলায় চোখ মুখ খিচেই বলে, সরি বলে দিয়েছি, এবার ছাড়েন আর জামা পরেন। একটা মেয়ের সামনে কেউ জামা ছাড়া আসে নাকি? আপনার কি লজ্জা নেই নাকি? ডক্টরদের কি লজ্জা হয় না? নিভ্র নিচের দিকে তাকায়। গায়ে তো হাতা কাটা গেঞ্জি আছে, তবুও জামা নেই কেন বলছে? সাফা নিভ্রর খোলা বাহু দেখেই এমনটা বলছে। নিভ্র কথাটা বুঝতে পেরে শব্দ করে হেসে সাফাকে ছেড়ে দিয়ে শার্ট নিয়ে গায়ে জড়িয়ে নেয়, কিন্তু বোতাম খোলা রাখে। তারপর সোফায় বসে বলল, জামা পড়া হয়ে গেছে, আপনি তাকাতে পারেন। সাফা চট করে নিজের চোখ খুলে এদিক ওদিক নিভ্রকে খুঁজে। নিভ্রর উদ্দাম বাহু দেখে সে চোখ বুজেছে। ভয় মিশ্রিত অনুভূতিতে তার বুকের অদ্ভুত শব্দরা ধাক ধাক শব্দে মেতে ওঠে। তখন নিভ্র সাফাকে এদিক ওদিক তাকাতে দেখে বলে, আমি এদিকে। সাফা চকিতেই তাকায়, দেখে নিভ্র সোফায় বসে আছে। সাফা লজ্জা পায় নিজের আচরণে। লজ্জায় তার গালের দুপাশ লাল হয়, নাকের ডগায় লালের আভা দেখা দেয়। সে চোখ নামিয়ে মাথা নিচের দিকে দিয়ে রাখে। নিভ্র কিছু সময় দেখে সেই দৃশ্য। মেয়েদের লজ্জা পেলেই সুন্দর লাগে, এটা সে জানতো না। সাফাই প্রথম মেয়ে যাকে দেখে তার নতুন নতুন অভিজ্ঞতা জন্মেছে। নিভ্র সোজা হয়ে বসে, সাফার দিকে তাকিয়ে তাকে সহজ করার উদ্দেশ্যে প্রশ্ন করে, তা কি মনে করে আমার রুমে আসা হয়েছে? সাফা এবার নিভ্রর দিকে তাকায়। সে ভেবেছে নিশ্চিত শাড়ি খাবে, কিন্তু কপাল ভালো মনে হচ্ছে। সাফার প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করে, আপনার ঘরে কেউ আসলে কি আপনি এইভাবে ব্যবহার করেন? নিভ্র হাসল, তারপর জবাবে বলে, না, কিন্তু কেউ চোরের মতো আসলে আমি এর চাইতে ভালো ব্যবহার করতে পারি না।
সাফার রাগ হয়। কত সাহস, তাকে চোর বলে, কিন্তু পরে ভাবে আসলে তো সে না বলে ঢুকেছে। নিভ্র আবার বলে, আচ্ছা বাদ দাও, বসো। তুমি সোফা এসে বসতে পারো। বিছানায় বসি? নিভ্র ঠোঁট কামড়ে হাসে, তোয়ালে দিয়ে মাথা মুছে, তারপর বলে। বসো। সাফা বসে। নিভ্র বলে, তা আমার রুমে কি মনে করে? আপনার রুমে আসা যাবে না নাকি? এমনটা কখন বললাম? এটাই তো বলতে চাচ্ছেন। এমন কেন আপনি? একটু ভালো মানুষ হন, বুঝলেন? আর বুক শেলফে কি সব ঘাস ফুস রেখেছেন আপনি? এগুলো এগুলোর বদলে নতুন বই আনবেন, বুঝলেন? হলে যাওয়ার আগেই আনবেন, তাহলে দেখে যেতে পারবো, বুঝলেন? নিভ্রর মন খারাপ হয়। সাফা কি তাহলে হল পেলে চলে যাবে? নিভ্রর মনে ভয় হয়। কিছু স্পেশাল জিনিস দূরে যাওয়ার ব্যথার চাইতে তীব্র ব্যথা অনুভব হয় তার। সাফা আবার বলে, কি হলো, কথা বলছেন না কেন? শুনেন, হুমায়ুন স্যারের বই বেশি করে আনবেন। কিছু বই আমি পড়তে নিব, ফিরিয়ে দেবো আবার, ঠিক আছে? আচ্ছা। আপনার বারান্দা আছে? ওইদিকে। চলেন যাই। সাফা উঠে দাঁড়ায়। নিভ্র পেছনে পেছনে আসে। ব্যালকনিতে খুব সুন্দর বসার সোফা আছে একটা, কিছু ক্যাকটাস গাছ আছে। সাফাই গাছ দেখে নাক চিটকায়, তারপর বলে, আপনি এমন খারুস কেন জানেন? নিভ্র ভুরু কুচকে তাকায়। সাফার সাথে সাথে শাসনের সুর তুলে বলে, এভাবে তাকাবেন না একদম। আপনার ছাদে বেলকনিতে এত এত ক্যাকটাস কেন? কি ফালতু গাছ! আপনি গোলাপ লাগাতে পারেন না বেলকনিতে? আমি বলি শুনুন, সাদা গোলাপ লাগাবেন, ওরাই বেশি সুন্দর দেখতে, দেখলেই শান্তি শান্তি লাগে, বুঝলেন? নিভ্র বাধ্য ছেলের মতো মাথা নাড়ায়, যেন সাফার ঘর আর সে রুম সাজানোর কাজ করে। সাফা এবার বলে, আচ্ছা আমি যাই। আপনি তো আলাদা থাকেন, তাই আপনাকে ডিস্টার্ব করতে চাই না, কিন্তু যা বলে গেলাম তা মনে থাকে যেন। সাফা হাঁটা দেয়। রুমে এসে মাথা কাত করে বলে, আপনি ছবি আঁকতে পারেন? হুম। একদিন আমার একটা ছবি এঁকে দিন, এখন না অন্য একদিন, ঠিক আছে? নিভ্র চোরের মতো করে তাকায়। সে তো সাফার ছবি আগেই এঁকে ফেলেছে। সাফা যদি এখন কাপড়টা উল্টে দেয়, তখন তো তার কপালে কি আছে কে জানে। এই মেয়ে যদি আবার তার মাথা ফাটিয়ে দেয়। সাফা হেঁটে চলে যায়। নিভ্র চিত হয়ে বিছানায় শুয়ে পড়ে। হাঁপ ছেড়ে বাঁচল সে। তবে তা বলতে ইচ্ছে হয়েছে সাফাকে, আর একটু থাকা যায় না? আর একটু ঝগড়া করলেই তো হয়, আর একটু শাসনের সুর তুললে কি এমন হবে? কিন্তু নিভ্রর দ্বারা তা বলার হলো না। সাফার খুশি লাগছে নিভ্রকে জব্দ করতে পেরে। তার খুশিতে নাচতে ইচ্ছে করছে। সাফা মিটমিটিয়ে হাসতে হাসতে সিঁড়ি বেয়ে নামে। আরিফের নিজেরই এখন নিজেকে ক্যাবলাকান্ত মনে হচ্ছে। নিভ্রকে তার অচেনা অচেনা লাগছে। কেমন যেন পরিবর্তন নিভ্রর মাঝে ছেয়ে আছে। নিভ্র শপিং মলে বসে আছে। শপিং মলে আসার বিশেষ কোনো কারণ নিভ্র নিজেরই জানা নেই। আরিফ হতভাগ। সেটা ভেবে হতভাগ যে নিভ্র মেয়েদের শাড়ি বের করতে বলেছে। দোকানদারও মহা অবাক এটা দেখে। বলে কি নিভ্র নীল শাড়ি কিভাবে কিনবে? কিন্তু কেন? কারোরই মাথায় ঢুকছে না। দোকানের বাইরে ভিড় জমে গেছে। নিভ্রর বডিগার্ডসরা বাইরে দাঁড়িয়ে ভিড় সরাতে ব্যস্ত। আরিফ নিভ্রর পাশে দাঁড়িয়ে আছে। তাকে বসতে বলা হয়েছে, কিন্তু সে বসার মতো পরিস্থিতিতে নেই। নিভ্র চারটা শাড়ি নিয়েছে। নিভ্রর পছন্দ মানেই বেস্ট। নিভ্র নিজের মনে আওড়াতে থাকে সে আসলে 4টা শাড়ি কেন কিনেছে। আরিফ শাড়িগুলো মনোযোগ দিয়ে দেখে। 3টা শাড়ি প্রায় একই রকম, কিন্তু একটা শুধু আলাদা। আরিফের মনে কৌতূহল জাগে, তাই প্রশ্ন করে, এই শাড়িটা আলাদা কেন স্যার? নিভ্র একবার শাড়িটার দিকে তাকায়, তারপর আরিফকে বলল। সাফার জন্য। আরিফ ছাটকা খায়, পিছিয়ে দাঁড়ায় একটু। গাঢ় সবুজ রঙের সবুজ জামদানি। আরিফ মনে মনে বলে ওঠে, স্যার প্রেমে পড়েছে? পরক্ষণে সে ভাবতে থাকে। সব মিলিয়ে লাফিয়ে উঠে সে। এতক্ষণের সব তার মাথায় এসেছে। তাহলে এই ব্যাপার। আরিফের লাফানি দেখে নিভ্র কপাল কুঁচকে তাকায়। আরিফ চুপসে যায়, কিন্তু মনে মনে সে হাসে। ভালোবাসা যে ভয়ঙ্কর বস্তু, এতে তার সন্দেহ নেই। এটা যে কোনো কঠিন থেকে কঠিন ব্যক্তিকেও নিজের নেশায় মাতাতে পারে। শেষে কিনা নিভ্রনীলকেও ভাবা যায়। আরিফের মনে হচ্ছে না মোটেও ভাবা যায় না। চৌধুরী বাড়ি রমরম করে সাজানো হয়েছে। বাড়ির মেইন গেট থেকে শুরু করে সব সাজানো হচ্ছে। সাফা মাত্র নিচে নেমেছে। বাড়িময় সাজসজ্জা দেখে তার মনে কৌতূহল জাগে।
প্রবলভাবে। সে ভাবতে থাকে এত সাজের কারণ কি। সাফা বড় বড় পা ফেলে রান্নাঘরের দিকে যায়। তাকে আসতে দেখে ইফতেখার চৌধুরী মিষ্টি একটা হাসি দিয়ে বললে। এদিকে এসো সাফা। সাফা এগিয়ে যায় তার কাছে। মোহন আর ইফতেখারের মাঝে দাঁড়িয়ে সে কপাল কুঁচকে থাকে কিছু সময়, তারপর নিজের জানার আগ্রহ প্রকাশ করে। মৃদু স্বরে প্রশ্ন ছুড়েছে সে। আম্মু এখানে কি আজ পার্টি আছে? না মানে সারা বাড়ি সাজানো হচ্ছে তো, তাই প্রশ্নটা করলাম। ইফতেখার রান্নার চামচ নাড়তে নাড়তে সাফার মুখের দিকে তাকিয়ে হাসে, তারপর শেষ নাড়াটা নেড়ে পড়ল। পার্টি আছে। তোমার রাফা আপু আছে না, ওনার এঙ্গেজমেন্ট। কেন তোমাকে বলেনি ও? সাফা যেন আকাশ থেকে পড়েছে, এমন একটা ভাব নিল সে। তারপর এদিক ওদিক তাকিয়ে ভারী অবাক গলায় বলল। না তো, আপু শুধু বলেছে আজ যেন ইউনিভার্সিটিতে না যাই, তাই গেলাম না। কিন্তু এটা তো বলেনি আমাকে কার সাথে এঙ্গেজমেন্ট হবে। আম্মু নিশানের কথা বলেছে তোমাকে? একটু করে বলেছে, মানে শুধু নাম, তারপর আর বলেনি। কে উনি আম্মু? সাফার এমন প্রশ্নে ইফতেখার হাসে। মোহনা একটু এগিয়ে এসে বলে। এ হলো রাফার হবুবার, বুঝলে, মিষ্টির দোকান। সাফা প্রথমে বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায়, তারপর চট করে তাকিয়ে নিজের বোকামিতে হাসে। ইফতেখার মাথায় হাত বুলিয়ে বলে। কিছু খাবে? সাফা এমন প্রশ্নে বিরক্ত হয়, তার একদম ভালো লাগে না এই কথাটা। এরা তাকে দেখলে এই প্রশ্নটা করে। আজিব, সে কি খাওয়ার জন্যই তৈরি হয়েছে নাকি তাকে খাদক টাইপের লাগে? কোনোটাতেই তার মনে হয় না। তবে এমন আজীব প্রশ্ন এরা কেন যে করে, সাফার জবাবে মাথা নাচিয়ে না বুঝায়। ইফতেখার সাফার মুখের অবস্থা দেখে হাসে। মেয়েটাকে খাবারের কথা বললেই মুখটাকে এমন চিপসের প্যাকেটের হাওয়া যাওয়ার মতো চুপসে যায়। সাফা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। সে হাঁটছে এখন, সে কি করবে? রাফা তো এখন ব্যস্ত, তাই সাফা বাড়ির দরজার দিকে হাঁটা দেয়। গন্তব্য বাগান। বাহিরে মিটিমিটি বৃষ্টি হচ্ছে। সাফার খুশি এবার কে দেখে। বৃষ্টি মানে একঝাঁক ভালো লাগা, যা সাফার মন মাতিয়ে রাখে। সাফা ভিজে ভিজেই বাগানে যায়। বৃষ্টির প্রতিটি ফোঁটা তাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। সাফা হাত বাড়িয়ে বৃষ্টির পানি ধরে দেখছে। গায়ে মাখাচ্ছে বৃষ্টি নামক প্রেম। বাগানে কেউ নেই। সাফা সোজা কদম গাছের নিচে দাঁড়িয়ে পড়ে। ইচ্ছে হচ্ছে এখনই গাছে উঠে কদম ছিঁড়ে নিতে, কিন্তু কিভাবে উঠবে তাই ভাবছে সে। বিশাল গাছের কিছু ডাল নিচে নেমে আসছে, কিন্তু সাফা সেই ডাল ধরতে পারছে না, তাই লাফাচ্ছে। পাতা ধরতে পারলেও ফুল ধরতে পারছে না। সাফা হারার পাত্রী না, তাই সে তার চেষ্টা করেই চলেছে। নিভ্র নিজের ঘরে এসে ভাবছে প্যাকেটগুলো কিভাবে জায়গায় পৌঁছাবে। তার মাঝে একটা অস্বস্তি কাজ করছে। সবাই না জানি কিভাবে নিবে ব্যাপারটা। এমনিতেই নিজের অদ্ভুত কাণ্ডে নিভ্র নিজেই বিরক্ত। তার উপর সবাই ইদানিং তার দিকে কিভাবে যেন দেখে আর মিটমিটিয়ে হাসে। এই হাসির কারণ খুঁজে পায় না নিভ্র। এর মধ্যেই যদি সে শাড়িগুলো নিজের হাতে দিয়ে দেয় তবে তো ভয়ঙ্কর কিছু ঘটবে। এসব ভেবে সে হাসফাস করছে। এক অস্থিরতা বিরাজ করছে তার মাঝে। নিভ্র সোফায় বসে কিছুক্ষণ ঘরে পায়চারি করছে। নিভ্রর সকল চিন্তা শেষ হলো রহমত চাচার কথা মনে হতে। সে রহমত চাচাকে দিয়ে সবার রুমে তাদের ব্যাগগুলো রাখতে বলে দিল। নিভ্র ছাদের এক পাশে এসে দাঁড়িয়ে আছে। 4-5 বার নিচে ঘুরে এসেছে, কিন্তু সাফাকে দেখা হলো না। ইদানিং সাফাকে না দেখলে তার বুকের ব্যথাটা ব্যাপক আকার ধারণ করে। সবসময় শূন্যতা বিরাজ করে মনে। কিন্তু সাফা সেই মায়া মায়া বাচ্চাদের মতো চেহারাটা দেখলে তার শান্তি শান্তি লাগে। নিভ্র নিজের মনেই কথাগুলো ভাবছে। হঠাৎ চোখ পড়ে বাগানে। সাফাকে দেয়াল বেয়ে উঠতে দেখে নিভ্র বিস্ফোরিত চোখে তাকায়। নিভ্র ভালো করে দেখার চেষ্টা করে। মুহূর্তেই তার মাথা ঘুরে ওঠে। নিভ্র কিছু না ভেবেই দৌড়ে নিচে নামে। সিঁড়ির কাছে আসতেই অভ্রর সাথে ধাক্কা লাগে। সেদিকে তার মন নেই। সে দ্রুত বাগানে যেতেই বেশি আগ্রহী। অভ্র অবাক নিভ্র এমন বেপরোয়া টাইপের কাজে। সে ভ্যাবলার মতো তাকিয়ে থাকে কিছু সময়। ইদানিং নিভ্রর কার্যকলাপ তার কাছে পাগলের মতো লাগে। ভাবতেও অবাক লাগে নিভ্র নীলের এত পরিবর্তনও সম্ভব। নিভ্র বাগানের শেষ বাউন্ডারির দেয়ালের সামনে এসে দাঁড়ায়। হাঁপাতে হাঁপাতে সে সাফার দিকে তাকায়। সাফার চোখ তার দিকে নেই। সে পা উছিয়ে ফুল ছিঁড়তে ব্যস্ত। রাগে নিভ্রর মাথা কাজ করছে না। মন যাচ্ছে ঠাঠিয়ে একটা চড় মেরে দিতে সাফার গালে। নিভ্র প্রকার রাগ নিয়ে সাফাকে উদ্দেশ্য করে বলল। সাফা, তুমি এখানে কি করছো? দেয়ালে কেন উঠছো তুমি? নামো।
নিভ্রর এমন চিৎকারে সাফা হকচকিয়ে যায়। নিভ্রকে এভাবে রেগে থাকতে দেখে সাফা ভয়ে তার দিকে তাকিয়ে দ্রুত নামতে গিয়েই ঠাস। সাফা পা পিছলে দেয়াল থেকে পড়ে যেতে নেয়। নিভ্র উদ্বেগ হয়ে তার দিকে নিজের বলিষ্ঠ দেহ এগিয়ে দিতেই সাফা নিভ্রর বুকে এসে আছড়ে পড়ে। নিভ্র যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। জোরে কয়েকটা দীর্ঘশ্বাস নিল সে। সাফা ভয়ে এখনো চোখ বুজে আছে। সে মনে মনে ভাবছে এখনো ব্যথা কেন হচ্ছে না, পড়ে গেলে তো ব্যথা হওয়ার কথা। কিছুক্ষণেই সে নিজের এক চোখ খুলে নিভ্রর রাগে রাগে চেহারা দেখে দুই চোখই বড় বড় করে খোলে। নিভ্রর গলা জড়িয়ে আছে সাফা। এটা সে বুঝতে পেরে নিভ্রকে ছেড়ে দেয়। নিভ্র চোখ রাঙায়। গলার স্বরে রাগী ভাব এনে সে বলল,